নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সরোজ কুমার রায়চৌধুরী রচিত ছোট গল্প এর মানে কি। আমাদের ছেলেবেলায় বাংলাদেশকে আজকে আর খুঁজে পায় না। তখন আমাদের গ্রামের চারপাশে যে বিস্তীর্ণ মাঠ, তার ওপারে আমাদের চোখের দৃষ্টির বাইরে ছিল রাক্ষস খোক্ষস, দৈত্যদানা, বুড়ো আঙুলের মতো ছোট ছোট বামন, জলপরি আর স্থলপরীদের দেশ। তখন কচু বনের নিচে যে প্রকাণ্ড কোলা ব্যাঙ মকমক করত, তার সঙ্গে যক্ষপুরীর রাজকন্যার যে আলাপ ছিল, এ নিয়ে আমাদের মনে কোনো সংশয় ছিল না। বর্ষার অন্ধকার রাত্রে বৃষ্টিধারার তালে তালে ব্যাঙের ছাতার নিচে পরীদের নাচ মায়ের কোলের কাছে শুয়ে আমরা স্পষ্ট শুনতে পেতাম। ঝড়ের হাওয়ায় বাঁশবনে যখন ঠকাঠক শব্দ হতো, তখন ঘুম ভেঙে যেত। স্পষ্ট বুঝতে পারতাম একা নড়ে তার তালগাছের বাসা থেকে নেমে একটা পায়ে ঠকঠক করে কী যেন খুঁজে বেড়াতো। তেঁতুল অশ্বত্থের ডালে ডালে যে সমস্ত ছেঁড়া ন্যাকড়া ঝুলত, সেগুলো যে ভূতপেতনি শাকচুন্নিদের পরিধেয় বস্ত্র, এ বিষয়েও আমরা সুনিশ্চিত ছিলাম। আর চাঁদনি রাত্রের আলো ছায়ায় কতদিন যে জটা ত্রিশূলধারী ব্রহ্মদৈত্যকে প্রায় প্রত্যক্ষ করেছি, তার আর ইয়ত্তা নেই। বড় হয়ে তাদের কাউকেই আর কোথাও খুঁজে পাইনি। আমার জগৎ থেকে তারা আজ একেবারে নির্বাসিত। জানতে কৌতূহল হয় তোমাদের জগতে আজও তারা আছে কি না। হাওয়ায় যখন তালের পাতা দুলে ওঠে, তোমরা তখন একানরের হাততালি শুনতে পাও তারায় ভরা আকাশের নিচে শুয়ে রাজপুত্রের পক্ষীরাজ ঘোড়ায় উড়ে যাওয়ার শব্দ। জানি না, কিন্তু এমনিতর ছোটবেলায় নিজের চোখে যে ঘটনা একদিন দেখেছিলাম, আজ সেই গল্প শোনাবো। বিশ্বাস করতে পারো করো, না পারো করো না। আমার বয়স তখন 9-10-এর বেশি নয়। কত রাত্রি জানি না, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। নকাকার ডাকে ঘুম ভেঙে গেল। খোকা, শিগগির ওঠ, তাঁতি বাড়িতে ভূত তাড়ানো হচ্ছে। তাঁতি বাড়ি? ভূত? আমার সমস্ত শরীর কি একটা উত্তেজনায় ঠকঠক করে কাঁপতে লাগলো। এক হাতে কোমরের কাপড়ের কষি ধরে, অন্য হাতে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসে নকাকার আঙুল ধরলাম। বললাম, চলো। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। নদীর ধারের তেঁতুল বন থেকে শনশন আওয়াজ আসছে। থেকে থেকে শুকনো পাতা নড়ছে খড়খড় করে। দূরের বাঁশ বনে জোনাকিরা যেন আলোর মেলা বসিয়েছে। তাতে যেন এদিকের অন্ধকার আরও বেড়ে গেছে। আর আকাশ তারা ভরা, লক্ষ লক্ষ তারা। তাঁতি বাড়ি দূরে নয়। রামহরি তন্তুবাইকে আমরা জ্যাঠা বলতাম। হাড় বের করা লিকলিকে পাড়া গাঁয়ের কালো চেহারায় লোকেরা যেমন তেল মেখে চুকচুকে হয়ে থাকে, মনে হয় গায়ে মাছি বসলে পিছলে যাবে। রাম জ্যাঠা তেমন থাকতো না। সমস্ত সময়ই তার গায়ে যেন খড়ি উঠত। মাথার চুল উস্কো খুস্কো, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সামনের দুটো দাঁত ছিল ভাঙা। কর্কশ ভাঙা গলায় হাঁ করে যখন সে হাসত, আমরা দিনের বেলাতেও ভয় পেয়ে যেতাম। সেই রাম জ্যাঠার বাড়িতে ভূত? নকাকা বললেন, বাড়িতে নয়, সেই রামকেই ভূতে পেয়েছে। ভূতে ঠিক নয়, ডাইনিতে। একটু থেমে বললেন, ওর 10-12 দিন আগে থেকে জ্বর হয়েছিল, কিন্তু ডাক্তার বলেন নিউমোনিয়া। কিন্তু এটা নাকি জ্বরও নয়, নিউমোনিয়াও নয়, আসলে তাঁকে ডাইনিতে পেয়েছে। ওঝা এসেছে ডাইনিটাকে ছাড়াতে। ডাইনি সম্বন্ধে আমার ধারণা ছিল জীর্ণ দেহ, 99 বছরের একটা থুরথুরে বুড়ি, মাথায় বিঘৎ পরিমাণ সনের নুড়ির মতো সাদা চুল, কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে ঘুরে বেড়ায়। ভয়ে তখন আমার বুকের ভিতরটা কাঁপছে, কিন্তু সেই সঙ্গে কৌতূহল হচ্ছে প্রবল। নকাকার আঙুলটা আরও জোরে চেপে ধরে জিজ্ঞাসা করলাম, তাকে দেখা যাচ্ছে? কাকে? সেই ডাইনিটাকে। নকাকা হো হো করে হেসে উঠলেন, দূর পাগল, ডাইনি এখনো দেখা যায়? ভয় আমার যত বেশিই হোক, ডাইনিটাকে দেখতে পাওয়া যাবে না শুনে মনটা খারাপ হয়ে গেল। ক্ষুণ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তাহলে কি করে বোঝা গেল ওটা ডাইনি? গম্ভীর কণ্ঠে নকাকা বললেন, ওদের দেখা যায় না, কিন্তু যারা ওঝা তারা বুঝতে পারে। মন্তর জানে কি না? তা হবে,
কিন্তু তখন আমরা এসে পড়েছি দুপাশের দুই এঁদো ডোবার মাঝখানে সংকীর্ণ পথটার কাছে। এতই সংকীর্ণ যে দুজনে পাশাপাশি যাওয়া যায় না। এখানটায় এসে আমি থমকে দাঁড়ালাম। চিন্তার কারণ ছিল, একজনকে আগে একজনকে পিছনে যেতে হবে। তাঁতিবাড়ি থেকে একটা অস্পষ্ট গুঞ্জন ভেসে আসছিল, যদি আমি আগে যাই ওঝার তাড়া খেয়ে ডাইনিটা ছুটে এসে আমার নাকটা টেনে ধরে তাহলেই গেছি। আবার পিছনে একলা ছেলে মানুষ পেয়ে ডাইনির জ্ঞাতি গোষ্ঠী তারাও নিশ্চয়ই কাছাকাছি কোথাও রয়েছে। যদি আমার ঘাড়ে শনের নুড়ি দিয়ে সুড়সুড়ি দেয় তাহলে এই শীতে ডোবার জলে ডুবে মরা ছাড়া আমার উপায় থাকবে না। নকাকাকে বললাম, কোলে করো। তিনি নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পেরেছিলেন। কিছুই না বলে কিংবা সেই অন্ধকারে নিঃশব্দে হেসে থাকলেও টের পায়নি। কোলে করে জায়গাটা পার করে দিলেন। ওদের বাড়ি গিয়ে দেখি বহু লোক জড়ো হয়েছে। প্রকাণ্ড বড় উঠান অন্ধকারে থমথম করছে, তার মাঝখানটা খালি। বোধ করি ভয়ে, কিন্তু চারিধারে বহু লোক গুচ্ছে গুচ্ছে নিঃশব্দে দাঁড়িয়ে কী যেন একটা ভয়ঙ্কর কিছুর প্রতীক্ষা করছে। অন্ধকারে তাদের চেনা যাচ্ছে না। তাদের ঘেঁষাঘেঁষি দাঁড়ানো ফিসফিস কথা সেই রকম একটা আভাস দিচ্ছিল। নিজের এক কুঠুরি উঁচু দাওয়া ওলা ঘরের দাওয়ায় রামজ্যাঠা একখানা ছেঁড়া মাদুরের উপর বসে, কিন্তু এ যেন হাসি খুশি রঙ্গপরায়ণ রামজ্যাঠাই নয়। দূরে এক কোণে একটা বাঁশের খুঁটির কাছে একটা কুপি জ্বলছিল, তার থেকে আলোর চেয়ে ধোঁয়াই উদ্গীর্ণ হচ্ছিল বেশি। মধ্যরাত্রের হাওয়ায় সেই কম্পিত স্বপ্নালোকে রামজ্যাঠার ঘন কৃষ্ণ শীর্ণ দেহ এবং মুখের স্থানে স্থানে এসে পড়েছিল। জবা ফুলের মতো লাল দুটো চোখ যেন গভীর কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছিল। থেকে থেকে অশ্রাব্য ভাষায় রামজ্যাঠা কাকে যে গালিগালাজ করছিল বুঝতে পারছিলাম না। তখন তার মুখ দিয়ে ফেনা ভাঙছিল, পরক্ষণেই ক্লান্তিতে দেওয়ালে ঠ্যাস দিয়ে এলিয়ে পড়ছিল। ওঝাকে দেখতে পেলাম না, কিন্তু গালাগালি নিঃসন্দেহে তাকেই দিচ্ছিল। যাই হোক, রামজ্যাঠাকে সব শুদ্ধ মিলিয়ে অন্তত ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমি আর নকাকা গিয়ে দাঁড়িয়েছিলাম ওদিকের কোণের ছোট কুলগাছটার অদূরে। এদিকটা একেবারে নির্জন বললেই হয়। তখন বুঝিনি কেন, পরক্ষণেই কার চাপা কণ্ঠস্বরে চমকে উঠলাম। ঠাহর করে দেখি কুলগাছটার নিচে অন্ধকারে দুটি লোক বাঘের মতো থাবা গেড়ে যেন শিকারের প্রতীক্ষায় বসে। আমি ভয়ে কাকাকে জড়িয়ে ধরেছিলাম। মনে হলো তিনিও যেন চমকে উঠেছিলেন। চাপা গলায় কিছুটা আমাকে সাহস দেবার জন্যই বললেন, ওরাই বোধহয় ওঝা। সঙ্গে সঙ্গে কুলগাছটার নিচে মন্ত্রের অস্ফুট গুঞ্জন উঠল, প্রথমে ধীরে ধীরে, তারপরে আরও স্পষ্ট, এবং প্রায় তখনই সাগরেদ ওঝা যেন অন্ধকার থেকে ছিটকে বেরিয়ে এসে মাঝ উঠানে দাঁড়িয়ে উঠানময় ছটফট করতে লাগল। তাকে দেখা মাত্র বিদ্যুৎ স্পৃষ্টের মতো রামজ্যাঠাও সোজা হয়ে বসল। রাগে তার দাঁত কড়মড় করতে লাগলো এবং ফোকলা দাঁত বের করে যখন হাঁপাতে লাগলো, মনে হলো এখনই লাফিয়ে নেমে সে বোধ করি সাগরেদ ওঝাকে গিলেই খেয়ে নেবে। তখনই আরম্ভ হলো গালিগালাজ উভয় পক্ষেই। রামজ্যাঠা যে গালি দেয় সে তো আমাদের অতি পরিচিত গ্রাম্য গালি। সাগরেদ ওঝা যে মন্ত্র পড়ে ছন্দ থাকলেও তাও তাছাড়া আর কিছুই নয়। আধ ঘন্টা কি কতক্ষণ হবে কে জানে। উভয় পক্ষে এই যে কটূক্তির কুস্তি চলল, যদিও তা শারীরিক কুস্তি নয়, তবুও আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম রামজ্যাঠার কাছে এই সাগরেদ ওঝা নিতান্তই দুর্বল। সে বিষয়ে আমরা আরও নিঃসংশয় হলাম যখন এই রকম বাকযুদ্ধ চলতে চলতে হঠাৎ একসময় সাগরেদ ওঝা থমকে দাঁড়িয়ে পড়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো এবং রামজ্যাঠারও তরপানি যেন বেড়ে গেল। ভয়ে আমাদের সকলেই তখন কাঠের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে সকলেই আরও পিছিয়ে গেল। নকাকাও পিছনের ভাঙা পাঁচিলটার দিকে চেয়ে দেখলেন তেমন তেমন কিছু ঘটলে আমাকে কোলে নিয়ে ওই পথে লাফ দিয়ে পালাতে পারবেন কি না। আমার তো তখন কান্না পেয়ে গিয়েছিল, কারণ আমি নিশ্চয়ই বুঝেছিলাম শুধু নকাকা কেন, এখানে যারা সমবেত হয়েছে তাদের কারো স্বাধীনেই পালাই। সকলেরই পা মাটির সঙ্গে গাঁথা হয়ে গেছে। নিশ্চয়ই বুঝেছিলাম এখনই রামজ্যাঠার দেহে যে ডাইনি আশ্রয় নিয়েছে সে এসে সমবেত প্রত্যেকটি লোকের ঘাড় ধরে ধরে মোটকে ভেঙে
আবার ওই ছেঁড়া মাদুরে বসে বিজয়োল্লাসে হাঁপাতে থাকবে। সেটা অবশ্য আমরা দেখতে পাবো না। এই রকম যখন অবস্থা, তখন দেখলাম কুল গাছের নিচে থেকে আরেকজন শান্ত গম্ভীর পদক্ষেপে সাগরেদের পিছনে এসে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বললে, ভয় কি? সঙ্গে সঙ্গে সাগরেদটি ঠান্ডা হলো। রাম জ্যাঠাও যেন থমকে চুপ করে গেল, শুধু বড় বড় চোখে নিঃশব্দে লোকটির দিকে চেয়ে রইল। আমরাও তখন যেন পাথর হয়ে গেছি। শরীরে রক্ত চলাচল বোধহয় স্তব্ধ হয়ে গেছে। লোকটিকে অন্ধকারে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল না। কুপির আলোয় এইটুকু বোঝা যাচ্ছে যে লোকটির দীর্ঘচ্ছন্দ ঋজু দেহ, মাথায় বড় বড় চুল চূড়া করে বাঁধা, মুখের পাকা দাড়ি বুক পর্যন্ত ঝুলছে, গায়ে একটা আলখাল্লা, বাঁ হাতে একটা হাতওয়ালা ধনুচিতে গনগন করছে কাঠের আগুন। আলখাল্লার ওপরে কোমরে একটা গামছা বাঁধা, তার কোচরটা কিসে যেন ফুলে রয়েছে। লোকটা স্থির দৃষ্টিতে রাম জ্যাঠার দিকে চেয়ে রইল। রাম জ্যাঠাও মন্ত্রমুগ্ধের মতো তার দিকে চেয়ে রইল। হঠাৎ লোকটা তার মোটা গলায় একটা বিকট হেসে উঠল যে শুধু আমরা নই, রাম জ্যাঠা পর্যন্ত কেঁপে উঠল। আমাকে চিনিস? রাম জ্যাঠাকে জিজ্ঞাসা করল লোকটা। না, চিনি না, যা। রাম জ্যাঠা যেন মরিয়া। এইবারে চিনবি, বলেই লোকটা সাগরেদকে বাঁ হাতে ঠেলে কুল গাছের দিকে পাঠিয়ে দিয়ে মুখে একটা অদ্ভুত শব্দ করে ধনুচিটা উঁচু করে রায়বেশের মতো চক্রাকারে নৃত্য করতে লাগলো। মনে হলো না লোকটি বুড়ো মানুষ। ঘোরে আর মন্ত্র পড়ে, ঘোরে আর মন্ত্র পড়ে। হঠাৎ এক সময় মাঝখানে থমকে দাঁড়িয়ে লোকটি হুঙ্কার দিলে, সামলা এইবারে, বলেই গামছার কোঁচর থেকে এক মুঠো ধূপ নিয়ে ছুঁড়ে দিল ধুনুচির গনগনে আগুনের দিকে। এক ঝলক আগুনের ফুলকির মতো সেই ধূপ ছুটল রাম জ্যাঠার দিকে। অট্টহাস্য করে রাম জ্যাঠাও সেই আগুনের বাণ গিলতে লাগলো হাঁ করে। আগুনের স্ফুলিঙ্গের আভায় তার মুখ বিবরটা সদ্য কাটা ছাগলের গর্দানের মতো লাল দেখাচ্ছিল। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। একবার, দুবার এবং বোধহয় আরও একবার। তারপরে বেত খাওয়া কুকুরের মতো রামজ্যাঠা আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদ অন্ধকার নিশীথ রাত্রের বুক চিরে যেন আকাশে উঠল এবং সেখান থেকে ফিরে আমাদের শিরা উপশিরায় যেন বরফের প্রবাহের মতো বয়ে গেল। রামজ্যাঠা চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, বাঁচাও। কে তুই বল? রঙ্গিনী। কোথায় থাকিস? ন্যাড়া বট গাছের ডালে। যাবি না আরো বান ছুঁড়ব? রামজ্যাঠা আবার আর্তনাদ করে উঠল, যাব, যাব। তাহলে এই চটিটা মুখে নিয়ে যা। তাই হলো। ওঝার চটিটা মুখে নিয়ে হামা দিয়ে রামজ্যাঠা সদর দরজা পর্যন্ত গিয়েই মূর্ছিত হয়ে পড়ল। তারপরে কি হলো তা আমার পক্ষে বলা কঠিন, কারণ আমি নিজেও সেই সঙ্গে বোধ করি সংজ্ঞা হারিয়েছিলাম। জ্ঞান যখন হলো তখন বাড়িতে মায়ের কোলে শুয়ে, তখন ভোর হতে আর বেশি দেরি নেই। কিন্তু আজও যে প্রশ্ন আমার মনে ওঠে সে হচ্ছে এই যে এর কিছুদিন পরে রামজ্যাঠা সত্যই ভালো হয়ে উঠল, কিন্তু এই ঘটনার কিছুই তার মনে নেই। কী যে হয়েছিল কিছুই বলতে পারে না। স্বীকার করলাম এর সমস্তই বুজরুকি, কিন্তু রামজ্যাঠা সেরে উঠল কি করে? বিজ্ঞানে হয়তো এর অর্থ পাওয়া যাবে, কিন্তু আমি জানি না। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।